ভারতের জনপ্রিয় অনলাইন শিক্ষক একবার একটি ঐতিহাসিক মন্তব্য করেছিলেন, যদি কোনো চাটুকার রিপোর্টারকে মারতে চান তবে বড় কোনো নেতার পায়ে বিষ মাখিয়ে রেখে দিন। ঠিক পরদিন সকালে যখন পা চাটতে আসবে তখন ওই বিষেই মারা যাবে। হ্যাঁ ভাই, আজ 2026 সালে বিশ্বের সবচাইতে বড় গণতান্ত্রিক রাষ্ট্রের চতুর্থ স্তম্ভের এখন এই হালই হয়েছে। আজ ভারতবর্ষের মিডিয়ার কাজ হলো সরকারের চোখে চোখ রেখে প্রশ্ন করা নয়, আজ তাদের একমাত্র কাজ হলো এই স্বৈরাচারী সরকারের জুতো পালিশ করা। যখন দেশের কোটি কোটি যুব সমাজ বেকারত্ব, প্রশ্ন ফাঁস আর দুর্নীতির যন্ত্রণায় তিলে তিলে মরছে, তখন আমাদের দেশের মেরুদণ্ডহীন গদি মিডিয়া কি করছে? তারা এসি স্টুডিওতে বসে হিন্দু মুসলিম দাঙ্গা লাগানোর স্ক্রিপ্ট মুখস্থ করছে। आप मुस्लिम हैं, ये आप भूल कर अपना काम कर सकते हैं। আজ তক বাংলার অঞ্জনা ওমকার সাহেবের মতো বড় অ্যাঙ্কারেরা যখন জনতার আসল প্রশ্ন এড়িয়ে গিয়ে সরকারের দালালি করতে ব্যস্ত হন, তখন আন্তর্জাতিক মঞ্চে ভারতের মাথা একদম হ্যাট হয়ে যায়। 2026 সালে ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্স উল্টে দেখুন, 180টি দেশের মধ্যে ভারতের অবস্থান 150-এরও নিচে, অর্থাৎ আফ্রিকার একনায়কতন্ত্র দেশগুলোর চেয়েও অনেকটাই নিচে আছে ভারতের স্থান। কেন জানেন? এর কারণ এই মিডিয়া এখন জনগণের মুখপাত্র নয়, এরা সরকারের বেতনভুক্ত গোলাম। আজ এই মেগা ডকুমেন্টারিতে আমরা ফাঁস করব কিভাবে মিডিয়ার আড়ালে দেশটাকেও দেউলিয়া করার ব্লুপ্রিন্ট তৈরি করা হয়েছে। সম্পূর্ণ ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ এই ভিডিওতে এমন কিছু তুলে ধরব যেটা দেখে আপনাকে ভাবতে বাধ্য করবে। মিডিয়া যখন আসল সত্য লুকাতে ব্যস্ত, তখন দেশের যুব সমাজ এক অভিনব ও ভয়ঙ্কর প্রতিবাদ নিয়ে মাঠে নামছে। ককরোচ জনতা পার্টি। নিট এবং অন্যান্য সরকারি পরীক্ষার প্রশ্ন ফাঁস, শিক্ষামন্ত্রকের দুর্নীতি আর যুবকদের কর্মসংস্থান ধ্বংসের প্রতিবাদে দিল্লির বুকে যে ঐতিহাসিক ছাত্র আন্দোলন হলো, सिस्टम टूट रहा है, करप्शन लूट रहा है, लेकिन अब एक आवाज उठ रही है। তাতে মোদী সরকারের দিল্লির সিংহাসন কেঁপে উঠেছে। কিন্তু এই প্রতিবাদী ছাত্ররা নিজেদের মুখে তেলাপোকার মাস্ক কেন পরেছে? একবারও কি ভেবে দেখেছে? কারণ এই স্বৈরাচারী শাসক ভারতের সাধারণ ছাত্রছাত্রী এবং যুবকদের এই তেলাপোকার মতোই নগণ্য এবং তুচ্ছ মনে করে। এই আন্দোলনকে দমাতে মোদী সরকার জল কামান নামিয়েছে, ইন্টারনেট বন্ধ করার চেষ্টা করেছে, নিজেদের আইটি সেল দিয়ে ছাত্রদের দেশদ্রোহী তকমা দেওয়ার চেষ্টা করেছে। কিন্তু অমিত শাহ এবং ধর্মেন্দ্ররা ভুলে গেছে, লাঠি আর জলকামান দিয়ে এই সব ক্ষোভের আগুন নেভানো যায় না, বরং তা স্বৈরাচারের তখ্ত পুড়িয়ে ছারখার করে দেবে। এবার আমাদের পশ্চিমবঙ্গের সার্কাসের দিকে তাকান। বাংলায় এখন রাজনীতির নামে থিয়েটার চলছে। ইডি আর সিবিআইয়ের জেলের ভয়ে রাতের অন্ধকারে কিভাবে কোটি কোটি টাকার মালিক, চিটফান্ড আর কয়লা চোর নেতারা দল বদলে ফেলেছে তা পুরো রাজ্য দেখছে। গতকাল পর্যন্ত যে নেতা মঞ্চে দাঁড়িয়ে বিজেপির বিরুদ্ধে আর মোদির বিরুদ্ধে বিষোদ্গার করত, আর আজ নিজের চামড়া এবং কালো টাকা বাঁচাতে তাদেরই পা চাটতে ব্যস্ত হয়েছে। গতকাল যে দল ছিল চোর, আজ ওয়াশিং মেশিনে ঢুকতেই সেই হয়ে গেল ধোয়া তুলসী পাতা। আরে আদর্শ কোথায় আপনাদের? লজ্জা করে না? যে ক্ষমতার লোভে আপনারা ধর্মের নামে, জাতের নামে সাধারণ মানুষকে লড়াই করিয়েছেন, ভোট ব্যাংক তৈরি করছেন, সেই সাধারণ মানুষের করের টাকার হিসাব কোথায়? যে দলের বিপক্ষে থেকে এত বড় বড় কথা বলতেন, হঠাৎ করে রাতারাতি সেই দল কিভাবে ভালো হয়ে যায়? আরে হ্যাঁ, এই কথাটা বলতে বলতে একটা কথা মনে পড়ে গেল। এবারে ভোটের আগে একটা বড় নেতা আর একটা নেতাকে বলেছিল, মুর্শিদাবাদের বাবরি মসজিদের এইখানে এসে কোনো কথা বললে তাকে খারাপ পুঁতে দেওয়া হবে। মুর্শিদাবাদের মাটিতে দাদাগিরি করলে পুঁতে দেবো, অর্জুন সিংকে একদম আস্ত পুঁতে দেবো। এই যে বড় বিতর্কিত মন্তব্য করেছিল, তাতে সাধারণ মানুষ মনে করছিল যে এদের মধ্যে বিশাল একটা দ্বন্দ্ব আছে। বাবরি মসজিদ বানা, ওকে ভাঙবো আমরা, ওই হুমায়ুন কবিরকে ওর মধ্যে মাটির মধ্যে পুঁতে দেবো, চিন্তা করার কোনো ব্যাপার নেই, ওকে মারবোই আমরা। কিন্তু যখনই দুটো নেতা দুটো দল থেকে জিতে বিধানসভাতে গেল, তখন পাবলিকের সামনে এসে বলছে যে আমরা বাইরে যতটাই বিরোধী হই না কেন,
বিধানসভাতে এসে আমরা দুজনেই এক। বিধানসভার মধ্যে সবাই আমরা এক জায়গা, আর বিধানসভা বাইরে বেরোয় সবাই সবার বিরোধী। ওটাই হচ্ছে রাজনীতি। এটা তো সবাই জানতো যে বিধানসভাতে গিয়ে সবাই এক, কিন্তু জনগণের সামনে এইভাবে এই কথাটাকে বলাটা দেখে মনে হচ্ছিল যেন জনগণকে 4 অক্ষরের বোকা ভাবছে। যে আমরা যাদের কথাতে এই সব মারপিট করে মরছি, তারা আসলে আমাদের মতো সাধারণ জনগণকে 4 অক্ষরের বোকা ছাড়া আর কিছুই ভাবে না। আচ্ছা, এইসব বাদ দাও, এখন মেন টপিকে ফিরে আসা যাক। এই যে বড় বড় কথা বিরোধী দল থেকে এবং হঠাৎ করে সেই দলেই যুক্ত হয়ে যাওয়া কিভাবে সম্ভব, কিভাবে হয় এটা? এর উত্তর একটাই, মোদি শাহের তৈরি ইডি সিবিআইয়ের খাঁচা। এই খাঁচার ভয়ে আজ বাংলার বড় বড় নেতাদের মেরুদণ্ড বিক্রি হয়ে গেছে। এবার আসুন আসল অর্থনৈতিক রোস্টিং করা যাক, যা গদি মিডিয়া আপনাকে কখনোই দেখাবে না। আপনি হিন্দু হন বা মুসলিম, দলিত হন বা আদিবাসী, বাজারে গিয়ে আপনি যখন 1 লিটার পেট্রোল কিনছেন, তখন সেই পেট্রোলের আসল দাম কত? কখনো কি ভেবে দেখেছেন সেই পেট্রোলটার আসল দাম কত? আন্তর্জাতিক বাজারের হিসাব অনুযায়ী মাত্র 35 থেকে 40 টাকা দাম। তাহলে বাকি 60 টাকার বেশি আপনি কার পকেটে দিচ্ছেন? মোদি সরকারের ট্যাক্সের তহবিলে। আন্তর্জাতিক বাজারে যখন ক্রুড অয়েলের দাম রেকর্ড হারে কম, তখন ভারতে পেট্রোল, ডিজেল এবং রান্নার গ্যাসের দাম আকাশ ছোঁয়া। শুনুন তবে আসল সত্যটা কোথায় লুকিয়ে আছে। আপনার পকেট কেটে এবং সাধারণ মানুষের রক্ত চুষে সরকার তাদের কর্পোরেট বন্ধুদের লাখ লাখ কোটি টাকার ঋণ ট্যাক্স মুকুব করছেন। আম্বানি, আদানির মতো ধনকুবেরদের হাজার হাজার কোটি টাকার ঋণ ব্যাংকের খাতা থেকে রাইট অফ বা মুছে দেওয়া হচ্ছে। আর যদি আপনি আপনার বাচ্চার জন্য 1 প্যাকেট দুধ কিনতে যান বাজারে, সঙ্গে মোবাইলের রিচার্জ কিংবা একটা ঔষধ কিনতে যান, সেখানেও আপনাকে 18% জিএসটি দিতে হচ্ছে। দেশের আমজনতা এই ট্যাক্সের জ্বালায় দিন দিন ফতুর হয়ে যাচ্ছে। আর বড় বড় পুঁজিপতিরা সরকারের কৃপায় দিন দিন বিশ্বের ধনীতম ব্যক্তি হচ্ছে। তবে একেই কি আপনারা আচ্ছে দিন বলেছিলেন? এটাই কি সেই আচ্ছে দিন? control উদয়। এখন কিছু অন্ধভক্ত বলবে, দেশের মানুষ যদি পুরো বিশ্বের মধ্যে সবচেয়ে ধনী হয়, তাহলে তো দেশেরই গর্ব। কিন্তু আদেও এটা দেশের গর্ব নয়। এর পরের কথাগুলো শুনুন, তবেই বুঝতে পারবেন আসল লাভটা কার। সরকারের আইটি সেল দিনরাত সোশ্যাল মিডিয়াতে চিৎকার করে বলছে ভারতের জিডিপি নাকি 7.7% হারে বাড়ছে, ভারত নাকি বিশ্ব গুরু হতে চলেছে। চলুন আজ এই জিডিপির মস্ত বড় জালিয়াতিটা সহজ ভাষায় বোঝার চেষ্টা করি। দেশের 1% পুঁজিপতির সম্পদ যদি 1 লক্ষ কোটি টাকা বাড়ে, তবে গাণিতিক হিসাবে দেশের জিডিপি লাফিয়ে লাফিয়ে বাড়বে। কিন্তু এইখানে আসল সমস্যাটা লুকিয়ে আছে। দেশের বাকি 99% সাধারণ মানুষের আয় কি 1 টাকাও বাড়ছে? না, বাড়েনি। ভারতের মাথাপিছু আয় আজ বিশ্বের সবচেয়ে দরিদ্র ও অনগ্রসর দেশগুলোর তালিকায় পড়ে রয়েছে। এই মুহূর্তে ভারতের মাথাপিছু আয় 2813 মার্কিন ডলার, যা পুরো বিশ্বের মধ্যে 149তম স্থান অধিকার করেছে। আবারও বলছি, 149তম স্থান অধিকার করেছে ভারতের জিডিপি পার ক্যাপিটাল। ভারতের পরে আছে কেনিয়া। কেনিয়ার মতো একটা ছোট্ট দেশ ভারতের সঙ্গে কম্পিটিশন করছে। তাদের পার ক্যাপিটালস মাথাপিছু ইনকাম 2710 মার্কিন ডলার। ভাবতে পারছো, ভারতের মতো একটা বিশ্ব গুরু দেশ, তারা কেনিয়ার মতো একটা ছোট্ট দেশের সঙ্গে কম্পিটিশন করছে পার ক্যাপিটালস ইনকামের সঙ্গে। আরে ভাই, বাংলাদেশের মাথাপিছু ইনকাম আমাদের ভারতের চেয়ে বেশি, 2911 মার্কিন ডলার। বাংলাদেশের মতো ছোট্ট দেশ আমাদের ভারতের চেয়েতে ইনকাম বেশি করে মাথাপিছু। কিন্তু আমাদের এই মিডিয়ার দালালেরা দিনরাত চিৎকার করে বলছে ভারতের জিডিপি বাড়ছে, ভারত বিশ্বগুরু হচ্ছে, কিন্তু আসল সমস্যাটা একবারও মুখে আনছে না। আসল সমস্যাটা হচ্ছে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, কেনিয়ার মতো ছোট্ট দেশের সঙ্গে আমাদের কম্পিটিশন চলছে, আর এরা সোশ্যাল মিডিয়াতে দিনরাত চিৎকার করে শোনাচ্ছে আমাদের ভারতবর্ষ বিশ্বগুরু হতে চলেছে। এই বিশ্বগুরু হয়ে কি হবে? দেশের 1% মানুষের ভালো হবে, বাকি আরও 99% জনগণের পকেট দিন দিন আরও ফাঁকা হতে চলেছে। এবার ঋণের খতিয়ানটা শুনুন, আপনার পায়ের তলা থেকে মাটি সরে যাবে।
1947 সাল থেকে 2014 সাল পর্যন্ত অর্থাৎ দীর্ঘ 67 বছরে ভারতের সব সরকার মিলে যতটা ঋণ নিয়েছিল, এই মোদির সরকার গত 12 বছরে তার চাইতে 3 গুণ বেশি ঋণ নিয়েছে। এই ঋণের বোঝা ভারতের 140 কোটি জনগণের মাথায় চাপিয়ে দিয়েছে। বর্তমানে ভারতের মাথাপিছু ঋণের বোঝা আছে প্রায় 2 লক্ষ টাকার কাছাকাছি। দেশ আজ ঋণের সাগরে ডুবছে। আর সবচাইতে ভয়ঙ্কর ব্যাপারটা কি জানেন? এই ঋণের টাকায় সাধারণ মানুষের জন্য হসপিটাল বা স্কুল তৈরি হয়নি, বরং ঋণের টাকায় তৈরি হওয়া দেশের বিমানবন্দর থেকে শুরু করে সমুদ্র বন্দর, কয়লা খনি আর রেলওয়ে স্টেশনগুলো জলের দরে তুলে দেওয়া হয়েছে মোদিজির কর্পোরেট বন্ধুদের হাতে। দেশ বিক্রি করার এই কর্পোরেট ব্লুপ্রিন্ট আর কতদিন সহ্য করব আমরা? मैं गाली नहीं दे सकता। नहीं, गाली नहीं देना। फैमिली देखती है, वरना मैं ऐसे गाली दूं, ऐसे गाली दूं ना, जिंदगी भर याद रखें ये बड़े भाई। আমাদের দেশের সংবিধান বাবা সাহেব আম্বেদকর প্রতিটি নাগরিককে সমান অধিকার দিয়েছেন। এই দেশ কোনো নির্দিষ্ট জাতির নয়, কোনো নির্দিষ্ট ধর্মেরও নয়। এই দেশ প্রতিটি ভারতীয়। এই স্বৈরাচারী শাসক দল আমাদের সেই অধিকার কেড়ে নিতে পারে না। যখনই দেশের যুব সমাজ চাকরি চায়, তাদের হাতে তুলে দেওয়া হয় লাঠি। যখন দেশের গরিব কৃষকেরা তাদের ন্যায্য অধিকার চায়, তখন তাদের রাস্তায় পেরেক পোতা হয় এবং কাঁদানে গ্যাস ছোড়া হয়। আর যখনই দেশের সাধারণ জনগণ হিন্দু মুসলিম ভুলে গিয়ে নিজেদের করের টাকার হিসাব চায়, তখনই এই মেরুদণ্ডহীন গদি মিডিয়াকে দিয়ে দেশে দাঙ্গা আর ঘৃণা ছড়ানো হয়, ভারত পাকিস্তানের গল্প ছড়ানো হয়। আচ্ছা, এইখানে আমার একটাই প্রশ্ন, আদেও কি পাকিস্তান ভারতের সঙ্গে যুদ্ধ করার মতো ক্ষমতা রাখে? পাকিস্তানের জিডিপি সবচাইতে কম, পাকিস্তানের জনসংখ্যাও কম, পাকিস্তানের কাছে আছে শুধু পরমাণু বোমটা মারা অতটা সহজ নয়। কোনো দেশ যদি পরমাণু হঠাৎ করে মারতে চায়, তাকে পুরো বিশ্বের কাছে জবাবদিহি করতে হবে, সেই ভয়টা পাকিস্তানের আছে। কখনোই পাকিস্তান ভারতের সঙ্গে আগ বাড়িয়ে যুদ্ধ করতে যাবে না। তাহলে এই গল্প শোনানোর কারণ কি আমার মাথায় আসে না। যদি কেউ জানো তাহলে কমেন্টে প্লিজ বলো। এখন বলি, এই স্বৈরাচারী শাসকের চাটুকারিতা আর কর্পোরেট লুটের বিরুদ্ধে সবচাইতে বড় প্রতিরোধ গড়ে তুলতে হবে। আর সেই প্রতিরোধের মূল মন্ত্রটাই হচ্ছে আমাদের একতা। আমরা আর কখনোই নিজেদের মধ্যে ধর্মের নামে লড়াই করব না। আর প্রশ্ন তুলব, আমাদের চাকরি কোথায়? আমরা প্রশ্ন তুলব আমাদের ট্যাক্সের টাকার। আমরা প্রশ্ন তুলব এই দালাল মিডিয়া আর চাটুকারিতার বিরুদ্ধে। ভয়কে জয় করতেই হবে, কারণ এই দেশের মালিক কোনো স্বৈরাচারী নেতা বা রাজনৈতিক দল নয়। এই দেশের আসল মালিক আমরা, ভারতের সাধারণ জনগণ। ইনকলাব জিন্দাবাদ। मेरा मुल्क मेरा देश मेरा ये वतन, शांति का उन्नति का प्यार का चमन। আপনার করের টাকায় তৈরি হওয়া এই সুন্দর দেশটাকে আপনি কি কর্পোরেট আর চাটুকারিতাদের হাতে ধ্বংস হতে দেবেন, নাকি নিজের অধিকারের জন্য আওয়াজ তুলবেন? কমেন্ট বক্সে আপনার ক্ষোভ এবং মতামত জানান। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে বেশি বেশি শেয়ার করে সাধারণ জনগণের কাছে ছড়িয়ে দিন, যাতে এই চাটুকার মিডিয়া এবং চোর নেতাদের আসল মুখোশটা সবার সামনে খুলে যায়। আর এই রকম ভিডিও আরও দেখতে শাহিন এক্সপ্লেন্ড বাংলা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে ইনশাল্লাহ। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং চোখ কান খোলা রাখুন। জয় হিন্দ।